আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকে হচ্ছে আমরা পড়ব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, সো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল এরকম যে তোমার আসলে এনার্জি কখনো ধ্বংস হবে না। তুমি জাস্ট এই যে যে তুমি কাউকে এনার্জি দিচ্ছ, সেটা আসলে ইফেক্টিভলি এবং লজিক্যালি আসলে ব্যয় হবে। তুমি যদি কোনো একটা সিস্টেমে কিউ পরিমাণ এনার্জি খরচ করো, তাহলে সেটার একটা অংশ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে, বাকি অংশটা দিয়ে সিস্টেম হচ্ছে পরিবেশের উপরে কাজ করে। এটা ছিল হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অনেকভাবে অনেক সায়েন্টিস্ট আসলে এক্সপ্লেন করছেন। সো যদি যে কোনো একটার কথা যদি বলি একদম সিম্পলেস্ট ওয়েতে, সেটা হচ্ছে তুমি কোনো একটা তাপ ইঞ্জিন বা যে কোনো ধরনের একটা ইঞ্জিন, সেটার স্পেসিফিক্যালি আমরা তাপ ইঞ্জিনের কথা বলবো এই চ্যাপ্টারে। সো যে কোনো একটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা তুমি হচ্ছে কোনোভাবেই 100% গেইন করতে পারবে না। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন এই জিনিসটাকেই এক একজন এক একভাবে এক্সপ্লেন করছেন। আমি হচ্ছে ধরো বইটা একটু খুলি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্লসিয়াসের বিবৃতি, কেলভিনের বিবৃতি। সো ভদ্রলোক কার্নো কি বলছে সেটা আগে শোনো, এগুলো কিছুই মুখস্থ করতে হবে না। যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো একটা, যেটা সবচাইতে ইজি লাগে সেটা একটু মনে রাখো। যদি ক নাম্বারে আসে, এটা কোনো দিনই আসে নাই, যদি কখনো জ্ঞানমূলকে আসে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি, তাহলে এই চারটার যে কোনো একটা লিখলেই হবে। এমন নয় হুবহু সেমভাবে লিখতে হবে, জাস্ট সার কথাটা একভাবে থাকলেই হলো। সো কার্নো বলছেন হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। তো তুমি, আমাদের তাপ ইঞ্জিন কি করে? তাপ ইঞ্জিন হচ্ছে তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এখন এই যে যে হিট ইঞ্জিন তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, এই কাজটা সে কিভাবে করে এটা আমরা একটু পরে দেখব। তাপ ইঞ্জিনের ক্রিয়াকলাপ আর কি, সে কিভাবে আর কি কাজটা করে, কিভাবে তাপকে সে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, সেটা আমরা একটু পরে দেখতেছি। তো এখন এই যে যে তাপ ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, এইটা সে কখনোই এরকম পসিবল হবে না যে তুমি সম্পূর্ণ তাপ শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারতেছো, এটা কখনোই হবে না। কিছু না কিছু এনার্জি আসলে ব্যয় হবেই। এটাই হচ্ছে কার্নোর বিবৃতি। প্লাঙ্কের বিবৃতিটা কি? প্লাঙ্কের বিবৃতি হচ্ছে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তো সেখানে কি বলতে চাচ্ছেন, এমন কোনো ইঞ্জিন তুমি তৈরি করতে পারবে না যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করে। এই যে যে বলতেছে, আচ্ছা আমি এই জিনিসটা একটু লিখি এখানে, এটা কে বলছে? প্লাঙ্ক। ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে
অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। সেখানে কিছু জিনিস আসলে দেখার বিষয় আছে, যেমন যেটা এমন কোনো ইঞ্জিন তুমি তৈরি করতে পারবা না যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে। এই যে কোনো একটা বস্তু থেকে সে তাপ গ্রহণ করে। সো আপাতত আমরা জেনে রাখি, এই যে কোনো বস্তু, এমন একটা বস্তু আছে যেটা থেকে হচ্ছে তাপ ইঞ্জিনগুলো তাপ নেয়, তাপ গ্রহণ করে, এরপরে সে কাজ করে। সেই যে এখানে বলছে যে যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরাম কাজে পরিণত করবে। সেই যে কোনো বস্তু, যেটা নিচে আমি আন্ডারলাইন করে রাখলাম, এটা তুমি আপাতত জেনে রাখো যে তাপ ইঞ্জিন অ্যাকচুয়ালি কাজ করে এভাবে, সে কোনো একটা বস্তু থেকে তাপ গ্রহণ করে। কোন বস্তু থেকে তাপ গ্রহণ করে এটা আমরা একটু পরেই দেখতেছি। সো সে কোনো একটা বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরাম কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। এখন এই যে পরিবেশের পরিবর্তন, এটা বলতে বোঝাচ্ছে ধরো এমন হবে না যে পরিবেশে তোমার হচ্ছে কিছুটা তাপ ছাড়বে না সে, এরকম হবে না। সো ডেফিনেটলি পরিবেশের কিছুটা চেঞ্জ হবে। পরিবেশের চেঞ্জ বলতে কি বোঝায়, হয়তো কিছুটা তাপ হচ্ছে অপচয় হয়ে যাবে, সেটা পরিবেশের তাপমাত্রা বাড়ায় দিবে, এরকম আর কি। বা পরিবেশ তো এনার্জি পাচ্ছে। সো পরিবেশের পরিবর্তন বলতে হচ্ছে সেটা বোঝাচ্ছে। তুমি যদি বলো, আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে তোমাদের একটু পরে দেখাচ্ছি যে তাপটা অ্যাকচুয়ালি সে কোথা থেকে নেয়। মানে আমরা তো সব কিছু হচ্ছে আইডিয়াল অবস্থা চিন্তা করে বিবেচনা করে হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো দেই বা ফর্মুলাগুলো প্রতিপাদন করি। সো এই যে কোনো একটা বস্তু বোঝাচ্ছে কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করতেছে, এখানে কোনো বস্তু বলতে একটা স্ট্যান্ডার্ড একটা জিনিস, একটা আইডিয়াল একটা, এটাকে বলা হচ্ছে হিট রিজার্ভার, ঠিক আছে? সো ওই রিজার্ভার থেকে হচ্ছে সে তাপটা নেয়। এটা ধরো হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তুমি তাপ নিলে ওই তাপের কোনো কি বলে তাপ ওইখানে কমে না আর কি। সো এটা আমরা একটু পরে দেখতেছি যে আমরা যে আইডিয়াল হিট ইঞ্জিনের কথা চিন্তা করি এটার ফাংশনালিটি বোঝার সময়, তখন হচ্ছে আমরা এই যে যেই কোনো বস্তু এখানে যেটা নিচে আন্ডারলাইন করা আছে, কোনো বস্তু বলতে হচ্ছে আমরা একটা তাপ উৎসকে চিন্তা করি যেটার আসলে তাপের পরিমাণ অসীম। সো সেটা থেকে আমি যতই তাপ নেই তাপের কোনো শেষ হবে না এখানে। সো পরিবেশ থেকে আমরা অ্যাকচুয়ালি তাপটা নিচ্ছি না আপাতত, ঠিক আছে? সো তুমি হচ্ছে চিন্তা করবা যে এটাকে এইভাবে, তুমি যে কাজটা করতেছো তাপ দিয়ে তার কাছ থেকে যে কাজটা আদায় করতেছো, এখানে অবশ্যই পরিবেশের কিছু না কিছু চেঞ্জ হবে। পরিবেশ হয়তো কিছুটা তাপ পেয়ে যাবে অপচয় হিসেবে, আমাদের সিস্টেমের অপচয় হিসেবে। আচ্ছা, সো যাই হোক, এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। এরপরে ক্লসিয়াস, ভদ্রলোক ক্লসিয়াস কিছু কথা বলছেন। সে বলছেন বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। সো এইটা অ্যাকচুয়ালি ওই হিটের যেই ফ্লোটা, তাপের প্রবাহ, আমরা তো জানি যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি যেটা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে স্থানান্তরিত হয়। সো তাপ হচ্ছে যে বস্তুটা তাপমাত্রা বেশি সেইটা তাপ হারাবে, যে বস্তুটার তাপমাত্রা অপেক্ষাকৃত কম সে হচ্ছে ওই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ গ্রহণ করবে। এটাই হচ্ছে প্রকৃতির সাধারণ নিয়ম। সো ক্লসিয়াস অ্যাকচুয়ালি এই কথাটাই একটু ঘুরে পেঁচায় বলছেন। সো সে বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তাপ সবসময় উষ্ণতর বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যাবে। যদি আমি বাইরে থেকে কোনো একটা কাজ করি, বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিই,
তখন এটা পসিবল আসলে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ তাপ হচ্ছে প্রবাহিত করা। সেই জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে, একটু ধৈর্য ধরতে হবে। সে কি বলছে? ক্লসিয়াস বলেছে বাইরের শক্তির সাহায্য ছাড়া নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ সম্ভব নয়। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যদি নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত করতে চাও, জেনারেলি যেটা হয়, প্রকৃতির স্বাভাবিক নিয়ম হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে। তুমি যদি এর উল্টাটা করতে চাও তখন হচ্ছে তোমার বাইরে থেকে কাজ করতে হবে। ফ্রিজের ক্ষেত্রে যেটা হয়, এসির ক্ষেত্রে যেটা হয়, ফ্রিজ কি করে, তোমার অলরেডি একটা ধরো মাছের বা হচ্ছে ধরো অলরেডি পানি পানি আছে, এক বোতল পানি। সো পানির তাপমাত্রা অলরেডি ধরো এটা বরফ, ওটার টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস, স্টিল ওইটাকে আরও ঠান্ডা করতেছে। ঠান্ডা করে তাপটা ছাড়তেছে কোথায়? পরিবেশে, এনভায়রনমেন্টে। আমাদের ফ্রিজের পিছনে যে কিছু দেখবা যে ফ্রিজের পিছনটা গরম থাকে সব সময়, সো তাপ হচ্ছে ওইখানে ছেড়ে দেয়। সো আমার অলরেডি পানির বোতল, তার তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে সে আরও ঠান্ডা করতেছে। তার মানে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ তাপ যাচ্ছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রুমে, মানে আমার এনভায়রনমেন্ট আর কি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ হচ্ছে প্রবাহিত হচ্ছে। তো এটা তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম না, তাহলে এটা কিভাবে হয় বলো তো? কোনো আইডিয়া আছে কারোর যে ফ্রিজে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করে? পুরো না, জাস্ট হচ্ছে বলতে পারলেই হবে যে এই একটু কিভাবে হয়, যে এই যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে তাপ হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুতে যাচ্ছে, এটা তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম না। আচ্ছা, ফ্রিজের পিছনে যে গরম হয়, এটার রিজন হচ্ছে ভিতর থেকে তাপটা নিয়েই হচ্ছে সে পিছনে ছেড়ে দেয় আর কি। পিছনে কিছু তাপকুণ্ডলী আছে। সো আমরা ফ্রিজের যে কার্যপট প্রণালী সেটা আমরা বিস্তারিত করব, তখন হয়তো জিনিসটা বোঝা যাবে আসলে। সো যে ক্লসিয়াস যে বলে দিচ্ছেন যে বাইরের শক্তির সাহায্য ছাড়া নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ সম্ভব না। ফ্রিজের ক্ষেত্রে আসলে আমরা এই জিনিসটাই দেখি, ফ্রিজের ক্ষেত্রে বা এসির ক্ষেত্রে। সো ফ্রিজ কি করে? নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুতে পাঠায় দেয়। সো এই জন্য কিন্তু আমাদের বাইরে থেকে কাজ করতে হয়। ঠিক আছে, ফ্রিজের পিছনে দেখবে একটা কালো রঙের একটা মোটা করে একটা বক্সের মতো থাকে, ওটাকে বলা হচ্ছে কম্প্রেসর। সো কম্প্রেসরটাই আসলে কাজটা করে। সেই যে এখানে যে লেখা আছে, এখানে যে লেখা আছে যে বাইরের শক্তির সাহায্য ছাড়া, তুমি বাইরে থেকে তোমার কাজ করতে হবে, তোমার পরিশ্রম করতে হবে, তাহলেই তুমি উচ্চ তাপমাত্রার বস্তু নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত করতে পারবে। ফ্রিজের ক্ষেত্রে আমরা নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত করি কিভাবে? ফ্রিজের ক্ষেত্রেও বাইরে থেকে কাজ করা হয়। কে করে? কম্প্রেসর করে। ঠিক আছে, সো কিভাবে করে এটা আমরা পরে কোনো এক সময় দেখব। পরে না, আমরা আসলে খুব দ্রুতই দেখব। আচ্ছা, যাই হোক, কেলভিনের আরেকটা বিবৃতি আছে, ওইটা না বলি। তীর্থ বলো। হ্যাঁ হ্যাঁ, দুইটাই তাপ
মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা হচ্ছে আসলে তুমি এমন কোনো যন্ত্র তুমি আবিষ্কার করতে পারবে না বা তৈরি করতে পারবে না যেটার এফিসিয়েন্সি 100% হইতে পারে। এখন এইটাকে ঘুরায়া ফিরায়া বিভিন্নভাবে বিভিন্ন জন বলছেন। হ্যাঁ, এটা তো ভাই আমি নিজেও পাইতাম না, এখন আমি পাই না জিনিসটা কিভাবে এক হলো। বাট আপাতত আমরা একটু ধরে রাখি জিনিসটা, জাস্ট জেনে রাখি, পরে আস্তে আস্তে আমরা দেখতেছি জিনিসগুলো, যে দেখবা যে আসলে এদের মধ্যে আসলে রিলেশনশিপ অবশ্যই আছে। হুবহু তো এক না, দুইটা জিনিস আসলে কমপ্লিটলি দুই ওয়েতে যাচ্ছে, কিন্তু রিলেশনশিপ আছে এদের মধ্যে। ঠিক আছে, যে যখন ফ্রিজ ট্রিজ পড়বো বা হচ্ছে ওই যে কার্নো ইঞ্জিন পড়বো, তখন আসলে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা দেখব, আমরা চলে যাচ্ছি এই ইঞ্জিন ডিজাইনিং আর কি। সেই যে যে ইঞ্জিনটা তুমি ডিজাইন করতেছো, তাপ ইঞ্জিন, স্পেশালি সব ধরনের ইঞ্জিন না। সো আমরা তাপ ইঞ্জিনের ডিজাইনে চলে যাচ্ছি, একটা তাপ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা দেখার চেষ্টা করতেছি। হিট ইঞ্জিন কিভাবে কাজ করে। আচ্ছা, সো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, তাপ ইঞ্জিন আসলে তোমার তাপকে কাজে পরিণত করে। সো এটার যদি একদম ব্রড একটা পিকচার তোমাকে দেই, সে কি করে, সে হচ্ছে ধরো এরকম, যে এইখানে কিছু একটা আছে। আচ্ছা, 1 মিনিট, কেউ দরজায় কেউ নক করতেছে, আমি একটু খুলে দিয়ে আসতেছি। ঠিক আছে, আমরা একটু দেখি যে হিট ইঞ্জিন কিভাবে কাজ করে। সো হিট ইঞ্জিনের ক্ষেত্রে ধরো এখানে একটা কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, এটাকে বলা হচ্ছে তাপ উৎস। আর এটাকে বলা হচ্ছে তাপ গ্রাহক। সো এখানে ভিতরে কিছু একটা আছে, সিস্টেম আমরা ইউজ করি। সো সিস্টেম কি করে, আমাদের যে পিস্টনটা, পিস্টন হচ্ছে এই তাপ উৎস থেকে তাপ নেয়, তাপ উৎস থেকে তাপ নিয়ে তাপ গ্রাহকে তাপটা ছেড়ে দেয়। এখান থেকে ধরো Q1 পরিমাণ তাপ সে গ্রহণ করলো, করে তাপগ্রাহকে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিবে। এখন এই Q2-র ভ্যালুটা দেখা যাবে Q1 এর চাইতে ছোট। বাকি যেই অংশটুকু, যে এইখানে তুমি কিছু পরিমাণ কাজ পাবা, বাকি যেই এই যে যে সরি কি লিখলাম এটা, Q1 হচ্ছে অবশ্যই বড় হবে। তুমি যে পরিমাণ তাপ গ্রহণ করছো তাপ উৎস থেকে, দেখা যাবে তাপগ্রাহকে গিয়া তার চাইতে অল্প পরিমাণ, কম পরিমাণ তাপ হচ্ছে তাপগ্রাহকে ছেড়ে দিছো। সো এক্সট্রা যে এনার্জিটুকু, হিট এনার্জিটুকু, ওইটাই হচ্ছে তাপে কনভার্ট হয়, এই কাজে কনভার্ট হয় আর কি, Q1 মাইনাস Q2। এইটা হচ্ছে ব্রড একটা পিকচার। আসলে জিনিসটা এইভাবেই কাজ করে। ঠিক আছে, তুমি একটা তাপ উৎস থাকবে, সেখান থেকে তাপ নিবা, নিয়ে তাপগ্রাহকে গিয়ে তাপটা ছেড়ে দিবা। এই যে যে দুইটা তাপের পরিমাণ, এদের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে কাজ হিসেবে তুমি আউটপুট পাবা। ওই যে সিস্টেম উপরে নিচে ওঠানামার জন্য যে এনার্জিটা খরচ হবে, সেটাই হচ্ছে এইটা। ঠিক আছে,
তো এই যে যে পিস্টন উপরে নিচে উঠতেছে, এর মাধ্যমে কিন্তু তুমি আসলে গাড়িটা সামনের দিকে আগাই নিয়ে যেতে পারবে। ইঞ্জিন যে চলবে সেটা, এখন এই যে আমাদের যে গাড়ির ইঞ্জিন, মোটরসাইকেলের ইঞ্জিন, এইগুলো আসলে একটু ডিফারেন্ট হইতে কাজ করে, কিন্তু আলটিমেটলি আসলে সবার মানে যে স্ট্র্যাটেজি, সেটার আসলে ব্রড পিকচার এরকমই যে তুমি তাকে এনার্জি দিবা কিছুটা, সে ওই এনার্জিটা খরচ করে তোমাকে কাজ দিবে। আমাদের যে গাড়ির ইঞ্জিন আছে সেখানে হচ্ছে ওই যে কি বলে, আমাদের হচ্ছে ওই পেট্রোল বা অকটেন যেটাই হোক বা ডিজেল, সেটাকে হচ্ছে স্প্রে করা হয়, মানে খুবই চিকন একটা কি বলে এটাকে, ওই যে নজেল নজেল বলে আর কি। সো নজেল দিয়ে হচ্ছে ইঞ্জিনের মধ্যে ওই গ্যাসটাকে বা অকটেনটাকে হচ্ছে স্প্রে করা হয়। স্প্রে করলে যেটা হয় ওটা আসলে গ্যাসে কনভার্ট হয়ে যায়। এটা যে এটা এতটাই চিকন নজেল আর কি। যাই হোক, এটা হচ্ছে আমরা কি দেখতে যাচ্ছি, কার ইঞ্জিন। তো হিট ইঞ্জিন আসলে কার ইঞ্জিনের চাইতে একটু ডিফারেন্ট। ভালো মতো দেখা যাচ্ছে না। ফাংশনালিটি, এটাতে কিছুটা বোঝা যাবে হয়তো। আচ্ছা, এখানে হচ্ছে তুমি একটা 4 পিস্টন ইঞ্জিন দেখতে পাচ্ছ। সো ইঞ্জিনগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয় যাতে করে এই যে এইভাবে সিঙ্ক হয় আর কি, মানে একটা যখন নিচে নামতেছে আরেকটা উপরে উঠতেছে, এমন যেন না হয় যে এটা আসলে একটার গতিকে আরেকটা বাধা দিচ্ছে। সো ডিজাইনিংটা এইভাবেই হয়। সো যে ভিতরে যে কালারফুল যে অংশটুকু দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চেম্বার, মানে সিস্টেম চিন্তা করতে পারো, ওইখানে হচ্ছে গ্যাসটাকে স্প্রে করা হয়। সো গ্যাসটাকে স্প্রে করে ওই যে বলে না অটো ইগনিশন, স্পার্ক যে করা হয়, স্পার্ক করলে যেটা হয়, হ্যাঁ এটা দেখলে বোঝা যাবে। সো এইখানে হচ্ছে এই যে একদম উপরে দেখো স্পার্ক প্লাগ, ওইটা দিয়ে হচ্ছে স্পার্কটা করা হয়। স্পার্ক করলে হচ্ছে গ্যাসটা জ্বলে যায়। তো গ্যাসটা জ্বললে যেটা হবে ওটা হচ্ছে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে হচ্ছে পিস্টনটাকে যে নিচের দিকে নামাই ফেলবে। সেইভাবে আর কি কাজ করে। এটা বিস্তারিত আর অনেক জিনিস আছে ভিতরে, যাই হোক অত কিছু জানা লাগবে না। আমরা আমাদের হিট ইঞ্জিনে চলে যাই। হিট ইঞ্জিন হচ্ছে এই যে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে, এরপরে তাপ গ্রাহকে গিয়ে তাপ কিছু পরিমাণ তাপ ছেড়ে দিবে, যতটুকু তাপ অ্যাকচুয়ালি আমাদের অপচয় হবে বা নাই হয়ে যাবে সেটা অ্যাকচুয়ালি কাজে পরিণত হয়েছে। এটা হচ্ছে হিট ইঞ্জিনের জেনারেলাইজড একটা ইয়ে আর কি। এখন এখন আমরা হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন সেটা দেখবো, যে একটা আইডিয়াল হিট ইঞ্জিন যদি হয় সে কিভাবে কাজ করবে। সো ওই ইঞ্জিনটা হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন, সেটার ডিজাইনটা ডিসেন হচ্ছেন ভদ্রলোক কার্নো, এই জন্য এটাকে বলা হয় কার্নো ইঞ্জিন। কি বলে, কার্নো ইঞ্জিন। এবং কার্নো ইঞ্জিন হচ্ছে তুমি এখনো বাস্তবে তৈরি করা পসিবল না, কারণ তুমি যেমন আলোর বেগের কাছাকাছি কখনোই যেতে পারবে না। কিন্তু দেখবা আমাদের ওই যে আমরা যখন মডার্ন ফিজিক্স পড়বো চ্যাপ্টার 8 সেকেন্ড পেপারের, ওইখানে দেখবা যে কোনো একটা রকেটের ভেলোসিটি 0.5 c, মানে আলোর বেগের অর্ধেক হলে এই হবে। সো আলোর বেগে তো আমরা যেতে পারবো না, কাছাকাছি আলোর বেগের ধারে কাছে কোনোদিন যেতে পারবো না, বাট যদি যেতে পারি তাহলে ওই জিনিসগুলো দেখবো। এখানেও একই কথা প্রযোজ্য কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। কার্নো ইঞ্জিন আমরা, এটা কোনোদিনই পসিবল না তুমি কার্নো ইঞ্জিন তৈরি করতে পারবা, বাট থিওরিটিক্যালি আইডিয়াল একটা ইঞ্জিন কেমন হওয়া উচিত সেটাই ভদ্রলোক কার্নো বলে গেছেন। এখন তুমি এই বৈশিষ্ট্যটা যত বেশি অ্যাচিভ করতে পারবা তোমার ইঞ্জিনটার কর্মদক্ষতা তত বেটার হবে আর কি। সো যাই হোক, আমরা কার্নো ইঞ্জিনটা কি সেটা একটু দেখি। কার্নো ইঞ্জিন হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন, যেমন দেখতে হওয়া উচিত, যেমন কাজ করা উচিত একটা আইডিয়াল হিট ইঞ্জিনের, সেটা এখন আমরা দেখতেছি। সো একটা কার্নো ইঞ্জিনের হচ্ছে টোটাল বলা যায় যে 4টা জিনিস তোমার লাগবে একটা
কার্নো ইঞ্জিন যদি তুমি ডিজাইন করতে চাও, চারটা জিনিস কি কি? প্রথমে হচ্ছে তোমার একটা তাপ উৎস লাগবে, হট হিট রিজার্ভার। এই হচ্ছে একটা তাপ উৎস। এটাকে বলে হচ্ছে হট হিট রিজার্ভার, উচ্চ তাপমাত্রার তাপ উৎস আর কি। আর আরেকটা থাকে হচ্ছে নিম্ন তাপমাত্রার তাপ উৎস, মানে আর কি তাপ গ্রাহক আর কি। সে হচ্ছে তাপ গ্রহণ করবে তোমার কাছ থেকে, কোল্ড হিট রিজার্ভার। আচ্ছা, এবং মাঝখানে হচ্ছে একটা ইনসুলেটর থাকে, এটা হচ্ছে তাপ অন্তরক। এখন এই যে এইখানে যে হিট ইঞ্জিনের কিছু জিনিস দেখছি, এখানে কিন্তু এগুলো ছিল না, যে তাপ অন্তরক ছিল না এখানে, কারণ এটা হচ্ছে হিট ইঞ্জিনের একটা জেনারেলাইজড একটা ভিউ। এখন হচ্ছে আমরা একটা আইডিয়াল হিট ইঞ্জিন কেমন হওয়া উচিত সেটা দেখতেছি। একটা আইডিয়াল হিট ইঞ্জিন যদি তুমি ডিজাইন করতে যাও, তোমার এখানে এই যে জিনিসগুলো লাগবে আসলে। এটা হচ্ছে একটা তাপ অন্তরক। ধরো তুমি একটা রাবারের একটা প্ল্যাটফর্ম ব্যবহার করছো এখানে, তুমি এটার উপরে যদি সিস্টেমটাকে রাখো, সিস্টেমটা তাপ হারাবে না আর কি, ঠিক আছে? আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা লাগবে সেটা হচ্ছে একটা সিস্টেম লাগবে আর কি। এই হচ্ছে একটা সিস্টেম, এই হচ্ছে পিস্টন, ভিতরে হচ্ছে কিছু কার্যনির্বাহী পদার্থ আছে। ওকে, ফাইন। আচ্ছা, তাপ অন্তরকের কাজটা আমরা একটু পরে দেখতেছি, তাপ অন্তরকের কাজটা এখনো বলি নাই। তাপ অন্তরকটা হচ্ছে জাস্ট তুমি ধরে নাও এখানে একটা রাবারের কিছু একটা আছে। তো তাপ অন্তরকের কাজ হচ্ছে, এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে সে হচ্ছে তাপকে পাস পাস হতে দিবে না। মানে তুমি এই যে যে সিস্টেমটা এখানে আছে, এটাকে যদি তুমি এটার উপরে রাখো, তাপ অন্তরকের উপরে রাখো, তো এই সিস্টেমের নিচে দিয়ে তাপ হারাই যাবে না, পরিবেশে মুক্ত হয়ে যাবে না। আর আমরা হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে ইয়া করে রাখবো, এইখানে হচ্ছে আমরা অন্তরক পদার্থ ইউজ করব, এইখানে অন্তরক পদার্থ ইউজ করব, এইখানে অন্তরক পদার্থ ইউজ করব, এইখানে অন্তরক পদার্থ ইউজ করব। তাপের আদান প্রদান হবে কেবল হচ্ছে এই নিচ দিয়ে। যখন তুমি এই জিনিসটাকে এটার উপরে বসাবা, তখন হচ্ছে সে এইটা থেকে তাপ পাবে। যখন তুমি এটাকে এটার উপর বসাবা, তখন তো এই নিচ দিয়ে তাপের আদান প্রদান পসিবল না। আর এইখান দিয়েও সব হচ্ছে ইনসুলেটর, তো তাপ অ্যাকচুয়ালি আর আদান প্রদান হইতেই পারবে না। আবার যখন এইখানে রাখবো, তখন হচ্ছে যে এইখান দিয়ে তাপ হচ্ছে এখানে চলে যাবে। এইখানে এই যে তিনটা সাইড, এই তিন সাইড দিয়ে আসলে তাপের কোনো আদান প্রদান হবে না। বুঝতে পেরেছি? ওকে, ফাইন। সো হ্যাঁ রুদ্রনীল, আরেকবার একটু বলো। হ্যাঁ, না, হ্যাঁ, 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 প্রসেসটা আমি একটু পরে বলতেছি। তো তাপ অন্তরকের আসলে কাজ আছে এখানে, ঠিক আছে? তাপ অন্তরকটা তোমার লাগবে আসলে, তো কি কাজ এটা একটু পরে দেখতেছি। তো আপাতত তুমি দেখে নাও যে আমাদের হচ্ছে যে এখানে এই জিনিসগুলো আছে, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে তাপ উৎস, মাঝখানে একটা তাপ অন্তরক, আর একদম সাইডে হচ্ছে তাপ গ্রাহক। তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে, তাপ গ্রাহকে গিয়ে তাপ ছেড়ে দিবে। তাপ অন্তরক হচ্ছে একটা রেস্টিং প্ল্যাটফর্মের মতো আর কি, এখানে একটু রেস্ট নিবে সে। তো এখন এই রেস্ট নিলে কি হবে এটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, বলো। মানে এটা হচ্ছে এমন একটা জিনিস, এটার মধ্যে দিয়ে তাপ পাস হইতে পারবে না, এখন তুমি যা দিয়ে এটা বানাও। আচ্ছা, তো এখন আসলে আমরা দেখি যে কিভাবে ইঞ্জিনটা কাজ করে, বা অন্যভাবে যদি বলি, আমরা হচ্ছে এখন কার্নো চক্র দেখতেছি, কার্নো ইঞ্জিন কিভাবে কাজ করে সেই প্রসেসটা দেখতেছি। খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসবে। কার্নো চক্র,
প্রথম স্টেপ 1 হচ্ছে খানিকটা এরকম, বইতে কিন্তু অন্যভাবে লেখা আছে, তো বই পড়লে মনে হয় না বোঝা যাবে। তো যাই হোক, তুমি আশা করি এই জিনিসটা দেখলে বুঝতে পারবে। প্রথম হচ্ছে আমার এই যে সিস্টেমটা আছে, সে হচ্ছে তাপ অন্তরকের উপরে আছে, ধরো মানে ইনিশিয়ালি সে তাপ অন্তরকের উপরে তুমি সিস্টেমটা বসায় রাখছি। আচ্ছা, ইনিশিয়ালি সিস্টেমটি, মানে এখনো হচ্ছে ইঞ্জিনটা চালু করি নাই, সিস্টেমটি তাপ অন্তরকের উপরে আছে, উপরে আছে। সো তাপ অন্তরক থেকে সিস্টেমটি তাপ উৎসে জি তীর্থ বলো। পিস্টন অ্যাকচুয়ালি ধীরে কাজ করবে না, সো এই জন্য আমি বলে রাখছি যে এটা হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন। সো বর্তমানে আমরা যেই কি বলে, ধরো তুমি এই যে আমাদের দামি দামি যেসব গাড়ি আছে, ফর্মুলা ফর্মুলা ওয়ানের যেসব রেসিং কারগুলো আছে, এখন তারা তো ডেফিনেটলি ওইসব পিস্টন তো আর ধীরে ধীরে নড়াচড়া করবে না। সো এই জন্য ওইখানে এফিসিয়েন্সি অনেক কম, ঠিক আছে? ওইখানে কিন্তু হিউজ পরিমাণ এনার্জি ওই ইয়াতে ফ্রিকশনের জন্যই ব্যয় হয়ে যায়। তুমি যদি এরকম চাও, তুমি এনার্জি আসলে ক্ষয় ক্ষয় করবে না, তখন তোমার আসলে এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। তুমি ধূপধাপ আসলে তাপ তাকে দিয়ে দিবা, সে খুব দ্রুত ওঠানামা করবে, এটা করলে তো অবশ্যই বুঝতেই পারতেছো ফ্রিকশনের জন্য প্রচুর পরিমাণ এনার্জি লস হবে। আমরা হচ্ছে একটা আইডিয়াল ইঞ্জিনের কথা চিন্তা করতেছি, যেইটা এইভাবে চললে, যে তুমি অ্যাজ ইউজুয়াল আমরা যেসব ইঞ্জিনগুলো ডিজাইন করতেছি, এইগুলো যদি আমি এই মেথোডোলজি মেনটেন করি, তাহলে তাদের এফিসিয়েন্সি অনেক বেটার হবে আর কি, ঠিক আছে? সো আমাদের এই যে প্রথম স্টেপ হচ্ছে ইনিশিয়ালি আমি তো কোনো কাজ করা শুরু করি নাই, মানে আমি তো ইঞ্জিনটা চালুই দেই নাই। তো সিস্টেমটা হচ্ছে এই রেস্টিং যে প্ল্যাটফর্মটা আছে, এখানে তুমি বসা করে রাখছো, এখানে বসে আছে। এখন তুমি কাজ করা শুরু করতেছো, মানে ইঞ্জিনটা ধরো চালু করলে, তাহলে তোমার প্রথম স্টেপ হচ্ছে যে এইখান থেকে এটাকে এইখানে নিয়ে বসানো। এখানে নিয়ে বসাইলে কি হবে, এইখান থেকে হচ্ছে তাপ এটার মধ্যে যাবে, এবং এই যে তাপটা যাবে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়, আইসোথার্মাল প্রসেসে সমষ্ণ প্রক্রিয়া যাবে। যেহেতু সে তাপ গ্রহণ করবে, সমষ্ণ প্রক্রিয়ায় যখন আমরা দেখছি যে তাপ যদি গ্রহণ করে, তখন সিস্টেম হচ্ছে এক্সপ্যান্ড হয়, সিস্টেম পরিবেশের উপরে কাজ করে, সিস্টেমের আয়তন বাড়ে, পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। তুমি যদি তাপ অন্তরক থেকে তাপ উৎসের উপরে বসাও সিস্টেমটাকে, এইটাই হচ্ছে প্রথম স্টেপ। সো প্রথম স্টেপটা হচ্ছে আমাদের তাহলে সমষ্ণ প্রসারণ, এটাকে এখানে লিখে রাখি, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ।
এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আচ্ছা, সো এরপরে সেকেন্ড স্টেপে আমরা যেটা করি, সেকেন্ড স্টেপ হচ্ছে যে এখন এইখানে আছে সিস্টেমটা, এবার হচ্ছে এটাকে তাপ অন্তরকের উপর আবার নিয়ে যাব। মানে আমি চাচ্ছি যে আমি তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে ফেলছি, আমি এটাকে ওইখানে নিয়ে ছেড়ে দিব তাপ গ্রাহকে, বাট মাঝখানে আগে এইখানে রাখবো। তাপ অন্তরক হচ্ছে একটা যাত্রা বিরতি আর কি, ঠিক আছে? তুমি যেখানেই যাও, এখান থেকে এদিকে যাও, বা এদিক থেকে এইদিকে যাও, মাঝখানে তুমি এখানে একটু রেস্ট নিয়ে যাবে আর কি। ওকে ফাইন, রেস্ট নিলে কি হবে এটা আমরা পরে দেখতেছি আস্তে আস্তে। সো তাপ উৎস ছিল, তাপ উৎস থেকে সে সমষ্ণ প্রক্রিয়াতে তাপ গ্রহণ করছে, এরপরে তুমি এখান থেকে এটাকে সিস্টেমটাকে হচ্ছে তাপ অন্তরকের উপরে নিয়ে বসাবা। সো সেকেন্ড স্টেপে হচ্ছে সিস্টেমটিকে তাপ উৎস হতে তাপ অন্তরকের উপর নিয়ে বসানো হয়। বসালে কি হবে দেখো, সে তো সমষ্ণ প্রক্রিয়াতে প্রসারিত হচ্ছিল, এই যে দেখো, ভালো মতো খেয়াল করো, এই পিস্টনটা হচ্ছে উপরের দিকে উঠতেছে 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 উঠতেছে, তুমি করলা কি মাঝখানে হুট করে এটাকে নিয়ে এখানে বসাই দিলে। এখন এতক্ষণ তো সে তাপ গ্রহণ করতেছিল আর এটা উপরের দিকে উঠতেছিল। এখন যদিও তুমি এটাকে ওই পাশে নিয়ে গেছো, এখন সে তাপ গ্রহণ করতে পারতেছে না। তাপ অন্তরকের উপরে যখন সে বসছে, সে তো তাপ গ্রহণ করতে পারতেছে না, বাট ওই জড়তার জন্য সে কিছুটা হলো উপরের দিকে উঠতেছে। তাহলে সেকেন্ড স্টেপে হচ্ছে সিস্টেমটা প্রসারিত হচ্ছে, মানে এই গ্যাসগুলো প্রসারিত হচ্ছে, সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে, কিন্তু তাপ পাচ্ছে না, তাপটা রুদ্ধ। এই জন্য সেকেন্ড স্টেপটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ হয়। প্রসারণটা যে হচ্ছে সেটা আগের স্টেপের গতি জড়তার কারণে, আগের স্টেপে তো সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হচ্ছিল, প্রসারিত হচ্ছে 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 তুমি হুট করে ওটাকে নিয়ে তাপ অন্তরকের উপর বসাই দিছো, সে তো প্রসারিত হচ্ছেই, জড়তার জন্য তো আরও কিছুটা প্রসারিত হবে, কিন্তু যখনই তুমি তাপ অন্তরকের উপর তাকে বসাই দিছো, সে তো আর তাপ গ্রহণ করতে পারতেছে না। সো ওইখানে যে প্রসারণটুকু হয় সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এটা কি লাস্ট যে কথাটা বললাম এটা কি বোঝা গেছে? ওকে ফাইন, সেই জিনিসটা একটু লিখে রাখি, সিস্টেমটিকে তাপ উৎস হতে তাপ অন্তরকের উপর নিয়ে বসানো হলো, যদিও গতি জড়তার কারণে সিস্টেম প্রসারিত হয়। মানে প্রসারিত হয় বলতে আর কি, পরিবেশের উপরে কাজ করে, তাপের আদান প্রদান হয় না। তাহলে এই স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এখানে রেস্ট নিয়ে ফেলছি। রেস্ট নেওয়ার পর আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যে তাপটা গ্রহণ করছি তাপ উৎস থেকে ওটাকে এখানে নিয়ে ছেড়ে দিব। সো রেস্ট নেওয়ার পরে তুমি হচ্ছে তাপ অন্তরক থেকে সিস্টেমটাকে এইটার উপরে নিয়ে বসাবে, সেটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। সো থার্ড স্টেপে হচ্ছে সিস্টেমটিকে ওতে তাপ গ্রাহকের
সিস্টেম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে তাপ হারায়। এবং সংকুচিত হয়। তাহলে এই স্টেপটা হচ্ছে অ্যাকচুয়ালি সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন, বুঝতে পেরেছি? তুমি হচ্ছে এখান থেকে প্রথমে এখানে নিয়ে বসাইছো, ইনিশিয়ালি এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে বসাইছো। এই সমষ্ণ প্রক্রিয়াতে তাপ গ্রহণ করে প্রসারিত হয়েছে। ওই গতি জড়তা চলতে চলতে তুমি এখানে দুপ করে বসাই ফেলছো। সো গতি জড়তার কারণে এটা তো অলরেডি প্রসারিত হচ্ছে, কিন্তু এইখানে বসানোর পরে সে আর তাপ গ্রহণ করতে পারতেছে না। সো সেকেন্ড স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ হবে। এরপরে তুমি এখানে নিয়ে বসালা, আস্তে আস্তে সে যেই তাপটা এখান থেকে গ্রহণ করেছে সেই তাপটা সে আস্তে আস্তে এখানে ছেড়ে দিবে সমষ্ণ প্রক্রিয়াতে, এবং তাপ ছেড়ে দেওয়ার কারণে সে অবশ্যই সংকুচিত হবে। সেই জন্য আমরা বলি এই স্টেপটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সো এই সমষ্ণ সংকোচন হওয়ার পরে তুমি একদম লাস্ট স্টেপে গিয়ে হচ্ছে সিস্টেমটাকে আবার ওইখান থেকে তাপ অন্তরকের উপরে নিয়ে আসবে। সো স্টেপ 4 এ হচ্ছে, আগে লিখি পরে বলতেছি। সিস্টেমকে তাপ গ্রাহক হতে পুনরায় তাপ অন্তরকের উপর বসানো হয়। সো দেখো এই স্টেপও আগের মতোই সংকুচিত হচ্ছে, সমষ্ণ সংকোচন হচ্ছে থার্ড স্টেপে। এই যে এই স্টেপে সমষ্ণ সংকোচন হচ্ছে। তুমি হঠাৎ করে করলা কি, সিস্টেমটাকে তাপ অন্তরকের উপরে নিয়ে আসলা, কি হবে? সে তো সংকুচিত হচ্ছে হচ্ছে, হঠাৎ করে দেখলো সে তাপ পাচ্ছে না। এখন তো সে একদম ফোর্থ স্টেপে তো সে হচ্ছে তাপ অন্তরকের উপরে আছে। সো সে যখন দেখবে হঠাৎ করে তাপ পাচ্ছি না, কিন্তু আমি তো গতি জড়তার কারণে সংকুচিত হচ্ছি। সো এই জন্য ফোর্থ স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন হয়। বুঝতে পেরেছি? মানে সংকুচিত হয় না, তোমার তো এটা অলরেডি সংকুচিত হচ্ছে। এই যে এখানে সমষ্ণ সংকোচন হচ্ছে না থার্ড স্টেপে, তুমি হচ্ছে এখন তাপ গ্রাহকের উপরে সিস্টেমটা আছে, এখানে আছে সিস্টেমটা, এটা হচ্ছে তাপ গ্রাহকের উপরে আছে। সো সে হচ্ছে তাপ গ্রাহকের সমষ্ণ প্রক্রিয়াতে তাপ ছেড়ে দিচ্ছে, সমষ্ণ প্রক্রিয়াতে তাপ হারাচ্ছে। তাপ হারালে গ্যাস ঠান্ডা হয়ে যাবে এবং গ্যাসের আয়তন কমে যাবে। এই যে গ্যাসের আয়তন কমতেছে কমতেছে, হঠাৎ করে তুমি এটাকে এই পাশে নিয়ে আসছো, এটার উপর বসাই দিছো। এখন এই যে কমতেছে, তুমি এই তাপ অন্তরকের উপর বসানোর সাথে সাথেই তো আর পিস্টনটা স্টপ হয়ে যাবে না। সে পিস্টনটা যে নিচের দিকে নামতেছে, ওটা তো একটু হলেও নিচের দিকে নামতে থাকবে, খানিকটা হলেও। কিন্তু ওই যে নিচের দিকে নামছে, ওই যে ওইটাকেই গতি জড়তা বলতেছে। সে নিচের দিকে নামতেছিল, হঠাৎ করে তো সে থেমে যেতে পারে না। যখনই তুমি তাপ বন্ধ করে দিবা, তাপ গ্রাহক থেকে যখনই তাপ অন্তরকের উপর নিয়ে আসবা, সাথে সাথেই তো সে স্টপ হয়ে যাবে না। সে নিচের দিকে নামতেছিল, আরও কিছুটা নিচের দিকে নামবে। ওই যে আরও কিছুটা নিচের দিকে নামলো, ওই সময়টাতে তো সে তাপ পায় নাই। ঠিক আছে? সো ওইটা হচ্ছে সংকুচিত হয়েছে, কিন্তু তাপের আদান প্রদান হয় নাই। সো ওইটাই হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা ঠিক আছে।
এই স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, এই হচ্ছে পুরো কার্ণচক্র। এখন এখান থেকে কি এমন কোশ্চেন আসে যেটা যে এতটা ইম্পর্টেন্ট বারবার বলতেছি, সেখান থেকে আসেটা কি? এই যে যা যা লিখছি এগুলার কিছুই পরীক্ষাতে আসবে না, এগুলা কিছুই লাগবে না আসলে পরীক্ষার জন্য। অ্যাটলিস্ট পরীক্ষাতে কি আসে সেটা আমরা আস্তে আস্তে দেখতে যাচ্ছি। বলো তীর্থ। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। স্টেপ 4 এর পরে আবার স্টেপ 1, এই যে এখানে চলে আসছে, এরপরে আবার এখানে বসাবা, আবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, আবার এভাবে চলতে থাকবে। ঠিক আছে, মানে যেহেতু, ও আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এই হ্যাঁ, না না না, পাশাপাশি না, একদমই পাশাপাশি না, এটা সবসময় উপরে নিচে ওঠানামা করে। যে কোনো পিস্টন উপরে নিচেই ওঠানামা করে। মানে পিস্টনগুলো হচ্ছে লিনিয়ার মুভমেন্ট থাকে পিস্টনের, উপরে নামে নিচে, উপরে ওঠে নিচে নামে, উপরে ওঠে নিচে নামে। তো এইটাকে যদি তুমি ওই যে সার্কুলার মুভমেন্টে কনভার্ট করতে চাও, তখন ওই যে তোমার গিয়ার সিস্টেম টিস্টেম ওইগুলো অ্যাপ্লাই করতে হয় এখানে। দেখবা যে বাসের পিছনে, ট্রাকের পিছনে যেইখানে দেখবে যে নিচে মোটা করে একটা রড থাকে, ওটা শুধু ঘুরে। ট্রাকের পিছনে যদি, ট্রাকের নিচে যদি দেখো, বা যে কোনো গাড়ির নিচে, চার চাকার যে কোনো গাড়ি দেখবো যে নিচে মোটা করে একটা রড ঘুরে শুধু। হ্যাঁ মহিমিন বলো। না না না, আসলে এখানে এই পিস্টন, এই পিস্টনটা আসলে ঘুরে না, এ শুধু উপরে নিচে ওঠানামা করে। এই যে দেখো একবার প্রথমে সে যখন না না না, এটা ঘুরে না। মানে এইটা এখন ধরো তোমার কে এইভাবে বসে বসে এটার উপর একবার বসায়, আবার এটার উপর বসায়, আবার এখান থেকে এখানে নিয়ে যায়, এটা আসলে আমার নিজেরও জানা নেই। So আমরা ধরে নেই কেউ একজন আছে পুরো জিনিসটার বাইরে, পিকচারের বাইরে, যে এই কাজটা করে। মানে এইগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়াল আমাদের যেসব ইয়াগুলা কি বলে পিস্টনগুলা, গাড়ির পিস্টন যেগুলা, ওইগুলো তো আসলে একদমই এইভাবে চলে না। তো ওইগুলো হচ্ছে ওই যে একটু আগে যেটা দেখালাম, যে ওটার মধ্যে গ্যাস স্প্রে করা হয়, এরপরে ইগনিশন করলে ওই গ্যাসটা, ওই গ্যাসটাতে আগুন ধরে যায়। ওই তোমরা যে দেখো যে ইঞ্জিনে যে সাউন্ড হয়, ফটফট করে সাউন্ড যেটা হয়, ওটা আসলে ওই গ্যাসগুলা ইয়ার ফলে, কম্বাশনের ফলে, ওটা জ্বলে যাওয়ার ফলে। ঠিক আছে, সো ওই গ্যাসটা জ্বলে যায়, এরপরে গ্যাস এক্সপ্যান্ড হয়ে পিস্টনটাকে উপরের দিকে ঠেলে পাঠায় দেয়। এরপরে যখন আবার ওই গ্যাসটা তুমি বের করে ফেলো, যে পিছন দিয়ে আমাদের যে ওটাকে কি বলে, এক্সজস্ট পাইপ, এক্সজস্ট পাইপ দিয়ে যখন ওই যে কালো যে ধোঁয়াটা বাইর হয়, ওটাতে আসলে ওই তুমি অকটেনকে গ্যাসে কনভার্ট করে ফেলো নজেলের মধ্যে দিয়ে পাঠানোর সময়, ওইটাকে জ্বালানোর ফলে কালো ধোঁয়াটা বের হয়। সে এখন এক মিনিট, ইঞ্জিন যদি নষ্ট হয় তাহলে যেটা হয়, অক্সিজেনের সাপ্লাই ভালো পায় না, তখন হচ্ছে এটা কালো ধোঁয়া উৎপন্ন করে, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে যায়, বা অজারিত কার্বন তৈরি হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার এই ইঞ্জিনটার এই পিস্টন হচ্ছে সবসময় উপরে নিচে মুভমেন্ট করে, এইটার সাথে হচ্ছে পরে গিয়ার সিস্টেম টিস্টেম সব জিনিসপত্র লাগায়ে এইখান থেকে হচ্ছে ওই রেডিয়াল মুভমেন্ট যেটাকে বলে, বা ধরো যে ঘুরতেছে, চাকা যে ঘুরে, ওই মুভমেন্টে কনভার্ট করা হয়। তীর্থ বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে অ্যাকচুয়ালি সাইলেন্সার না, সাইলেন্সার পাইপ না,
ওটা আসলে এক্সজস্ট পাইপের পরে যেটুকু লাগানো থাকে মোটা করে ওইটা হচ্ছে সাইলেন্সার পাইপ। মানে ইঞ্জিন থেকে যেটা বের হয় ওইটা হচ্ছে এক্সজস্ট পাইপ। এক্সজস্ট পাইপ যেন সাউন্ড না করে, ওই যে তোমার ইয়াটা যে পুড়তেছে, গ্যাসটা যে পুড়তেছে চেম্বারের মধ্যে, সো ওটার জন্য তো প্রচুর সাউন্ড তৈরি হয়। ওই সাউন্ডের জন্য যেন সাউন্ড পলিউশন না হয়, এই জন্য হচ্ছে সাইলেন্সার পাইপটা ইউজ করা হয়। সাইলেন্সার পাইপের মধ্যে নিকেল টিকেল অনেক কিছু দিয়ে, এটা তো হয়তো তোমাদের পরিবেশ রসায়নের মধ্যে আছে দেখবা। সো ওইখানে হচ্ছে ওই ব্যবস্থাটা করা হয় যে ওটার জন্য সাউন্ডটা খুব কম হয়। দেখবা যে অনেক বাইকে হচ্ছে ওই যে ওই সাইলেন্সার পাইপটা খুলে ফেলে, এর ফলে হচ্ছে খুবই বাজে সাউন্ড হয়। তখন হচ্ছে শুধু তুমি এক্সজস্ট পাইপটা দেখবে, একদম ইঞ্জিনের গোড়ায় ইঞ্জিন থেকে যেটা বের হয় ওটা হচ্ছে এক্সজস্ট পাইপ। এক্সজস্ট পাইপ যেন খুব বেশি সাউন্ড না করে, এই জন্য হচ্ছে ওটার সামনে সাইলেন্সার পাইপটা লাগানো হয় ওটার সাথে। হ্যাঁ হ্যাঁ মহিমিন কিছু বলছো? হ্যাঁ ওইটা তো আসলে লাগানো যাবে না, মডিফাই করলে পরে সেনাবাহিনীতে ধরলে জরিমানা করে দেয়। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা ফিগারের মাধ্যমে দেখি। স্টেপ ওয়ানে কি হয়েছে? স্টেপ ওয়ানে হচ্ছে ইনিশিয়ালি সিস্টেমটা তাপ অন্তরকের উপরে ছিল, ওইখান থেকে তুমি সিস্টেমটাকে তাপ উৎসে স্থাপন করছো। তাপ উৎসে স্থাপন করলে সমষ্ণ প্রক্রিয়াতে সিস্টেমটা প্রসারিত হয় এবং এবং কিছুটা তাপ গ্রহণ করে। সো ইনিশিয়ালি এইরকম একটা ঘটনা ঘটছে, এইরকম, এইরকম না পুরোপুরি, এইরকম একটা ঘটনা ঘটছে। দেখো সমষ্ণ প্রসারণ, ইনিশিয়ালি আমি এখানে ছিলাম, আমি যখনই এটাকে তাপ উৎসের উপরে বসাচ্ছি তখন হচ্ছে আমার এই যে সমষ্ণ প্রক্রিয়াতে আমি তাপ গ্রহণ করতেছি, গ্রহণ করে আমি বি বিন্দুতে চলে গেলাম। তাহলে দেখো এই এ বিন্দু আর বি বিন্দু এই দুটার কিন্তু প্রেসার আলাদা, ভলিউম আলাদা, কিন্তু এদের টেম্পারেচার কিন্তু সেম, ঠিক কিনা? V1 সরি, এই দেখো আয়তন বাড়তেছে, প্রেসার তো বাড়তেছে না। T1, তাহলে বি বিন্দুর ইয়াগুলো কি হবে, ভ্যালুগুলো কি হবে? V2 হয়ে যাবে, আয়তন অবশ্যই চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেসারও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু টেম্পারেচারটা চেঞ্জ হবে না। এই যে এই জিনিসগুলোই খেয়াল রাখতে হবে, এইখান থেকেই তোমার বোর্ডে কোশ্চেন আসবে, অ্যাডমিশনে কোশ্চেন আসবে আর কি। ঠিক আছে, এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে, এটা ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ ছিল, সেকেন্ড স্টেপে হচ্ছে তুমি সিস্টেমটাকে তাপ উৎস থেকে তাপ অন্তরকের উপরে নিয়ে বসাচ্ছ। সো যদিও গতি জড়তার কারণে সিস্টেম প্রসারিত হয় কিন্তু তাপের আদান প্রদান হয় না, সো রুদ্ধতাপীয় প্রসারণ হবে সেকেন্ড স্টেপে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এই রকম হবে। তো দেখো এখানে আসলে প্রসারণ খুব একটা হয় না, এই যে এই স্টেপের মতো খুব একটা প্রসারণ হয় নাই। এখানে যেমন এই যে এইখান থেকে ভিটা এই পর্যন্ত চলে গেছে, আর এখানে হচ্ছে মাত্র এতটুকু প্রসারিত হয়েছে। তো এই যে প্রসারণটা হয়েছে এটা আসলে গতি জড়তার কারণে অল্প একটু প্রসারিত হয়, কিন্তু যতটুকুই হোক এই এই প্রসেসটাতে, এই স্টেপটাতে কোনো তাপের আদান প্রদান হয় না, সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, এটাকে আরেকটু খাড়া আঁকা উচিত, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এই যে সেটা যদি সি বিন্দু হয়, বলো তো সি বিন্দুর ভিপিটি এগুলো সবই কি চেঞ্জ হয়ে যাবে না? প্রসারিত হয়েছে, প্রেসারও চেঞ্জ হয়ে গেছে, টেম্পারেচারটাও চেঞ্জ হয়ে যাবে, T2। সো এর পরের স্টেপে হচ্ছে, এরপরে আবার হচ্ছে তুমি তাপ অন্তরক থেকে থার্ড স্টেপে তাপ গ্রাহকে নিয়ে যাও। সো তাপ গ্রাহকে নিলে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে সে সংকুচিত হয়, সো যেটা হবে সমষ্ণ প্রক্রিয়াতে সংকুচিত হবে, এই যে এরকম সমষ্ণ প্রক্রিয়াতে সংকুচিত হচ্ছে। সেইখানে যদি আমরা টেম্পারেচার, তারপরে ভলিউম, প্রেসার এগুলো দেখি, সো অবশ্যই আমাদের ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে, এটা V4, তারপরে প্রেসারটাও চেঞ্জ হয়ে যাবে P4, টেম্পারেচারটা আনচেঞ্জ থাকবে T2, কারণ এটা সমষ্ণ প্রক্রিয়া। আর একদম লাস্ট স্টেপে হচ্ছে আমরা এখান থেকে আবার আগের ইয়াতে চলে যাই, আগের বিন্দুতে চলে যাই, আগের অবস্থাতে, এবং এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো
এখানে যদি একটা জিনিস দেখো যে তুমি যেখান থেকে যাত্রাটা শুরু করছো আবার ঘুরে ফিরে ওইখানেই পৌঁছায় যাচ্ছ, এই যে যে একটা ঘটনা, এটাকে বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী ক্রিয়া আর কি। তোমার আইডিয়াল অবস্থাতে জেনারেলি কোনো প্রক্রিয়াই বা কোনো ঘটনাই আসলে প্রত্যাবর্তী হয় না, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যা যা দেখি, যা যা দেখি সবে হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। বলো। এক্স্যাক্টলি এটাই, মানে আমাদের বাস্তবে আমরা যেসব প্রসেসগুলো কমপ্লিট করি ওইখানে আসলে এনার্জি লস হয়। সো তুমি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করো ওইখানে আবার পৌঁছাবা, এটা আসলে এক্সপেক্ট করা যাবে না। কিন্তু এখানে আমরা যেহেতু একটা আইডিয়াল ইঞ্জিন চিন্তা করতেছি, সো আইডিয়াল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেখান থেকে যাত্রাটা করি আবার ঘুরে ফিরে ওইখানেই পৌঁছে যাচ্ছি বারবার। ঠিক আছে, সো এই হচ্ছে কার্ণচক্র। এই যে এটা, এই ফিগারটা থেকে তোমাকে কোশ্চেন করবে। So, আমরা যে যে ইয়াতে আগের ক্লাসগুলোতে যেখানে কি পড়ছিলাম, এই যে যে আমরা যেমন একটু ঘুরায় পেঁচে আঁকছিলাম যে আমাদের নিজের ইচ্ছা মতো করে কিছু ফিগার আঁকছিলাম, এগুলা যে আসবে না তা না, এগুলো আমাদের এনডিসির কুইজে প্রচুর আসতো। এই যে যেই ফিগারটা আঁকছি, এখন এটা তো আর কার্ণচক্র না, এটা তো হচ্ছে আমি আমার নিজের ইচ্ছা মতো কিছু প্রসেস ঘটাইছি, যে প্রথমে আইসোকোরিক, তারপরে আইসোব্যারিক, তারপরে রুদ্ধতাপীয়, তারপরে হচ্ছে সমষ্ণ, আমার নিজের ইচ্ছা মতো ঘটাইছি। কিন্তু কার্ণ ইঞ্জিনে হচ্ছে তোমার ইচ্ছা মতো না, এটা হচ্ছে কার্ণ, ভদ্রলোক কার্ণ তার ইচ্ছা মতো করতে হবে তোমার সব কিছু। প্রথমে আইসোথার্মাল এক্সপ্যানশন, এরপরে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, এরপরে আইসোথার্মাল কি বলে কম্প্রেশন, তারপর হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। ঠিক আছে, সো দেখা যায় যে তোমার এই যে এরকম ফিগার দিয়েও দিতে পারে কোশ্চেন। মোস্ট অফ দ্য টাইম যেটা করে এই কার্ণচক্রের ফিগার দিয়ে এইখান থেকে তোমার কাজ বের করতে বলে, বা বিভিন্ন বিন্দুর টেম্পারেচার, ভলিউম এগুলা বের করতে বলে, কিংবা ধরো তোমাকে এন্ট্রপির পরিবর্তন বের করতে বলতে পারে। এন্ট্রপির পরিবর্তন কিভাবে পরিবর্তন বের করে ওটা আমরা পরে দেখতেছি। কিংবা ধরো তোমাকে চেঞ্জ অফ টোটাল ইন্টারনাল এনার্জি সেটা বের করতে বলতে পারে, এই চক্রটা দিয়ে আর কি। ঠিক আছে, আমরা একটু কার্ণ ইঞ্জিনের বিস্তারিত, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্ণ ইঞ্জিনের কর্মদক্ষতা। আমি একটু 1 মিনিট আসতেছি, ফোনটা একটু চার্জ দিয়ে আসি। ঠিক আছে, আমরা তাহলে দেখি এখন এখান থেকে কি কোশ্চেন আসে আমাদের। যদি কার্ণ ইঞ্জিন হোক কিংবা ওই যে আমরা আগের দিন যেগুলো করছি ওইগুলা হোক, মানে এই যে এগুলা, আমাদের যেই চক্রই দেখ, কার্ণ চক্র দেখ আর এরকম ফালতু চক্র দেখ, যেই চক্রই দেখ, এখান থেকে যদি কাজ বের করতে বলে, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বের করতে বলে, আমাদের বিভিন্ন বিন্দুর
পিভিটি এগুলো যদি বের করতে বলে, আমাদের যদি এনট্রপির পরিবর্তন বের করতে বলে, এগুলো সবই আমরা পারবো আসলে হোপফুলি। তোমরা যদি এইগুলা পারো, এইটা যখন সলভ করতে পারছো, এগুলো আসলে ডাল ভাত লাগবে, মানে অ্যাকচুয়ালি বোর্ডে যেগুলো আসবে। এখানে আমাদের এক্সট্রা একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। সেই জিনিসটা অতটা কঠিন না হলেও এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, দেখবা তুমি যদি কোশ্চেন ব্যাংক খুলো, বোর্ডেও আসে, অ্যাডমিশনও আসে, প্রচুর কোশ্চেন আসে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে। আমরা এখন এই জিনিসটা একটু দেখতেছি, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। অ্যাকচুয়ালি আমরা শুরুতে দেখব হিট ইঞ্জিনের কর্মদক্ষতা, মানে জেনারেলাইজডভাবে সকল ধরনের তাপ ইঞ্জিনের জন্য কর্মদক্ষতাটা কীভাবে বের করতে হয়। এরপর আমরা স্পেশালি কার্নো ইঞ্জিনের জন্য এটা অ্যাপ্লাই করব। সো আমরা দেখতেছি কার্নো ইঞ্জিনের হ্যাঁ এটাই তো কথা, দক্ষতা তো 100%ই হওয়ার কথা, কিন্তু দক্ষতা আসলে 100% হয় না। ঠিক আছে, এমনও হবে তুমি কোশ্চেন সলভ করার সময় দেখবা যে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা আসছে 30%, 40%। সেই জিনিসটা তোমার তখন নীরবে হজম করে নিতে হবে। না না, একদমই না, একদমই না। মানে এই ভদ্র না না না, র্যান্ডম চক্রের মতো হয় না আসলে। মানে বর্তমানে ধরো বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্চ ওরা যেগুলো করে, বা ধরো ভালো ভালো যেসব রেসিং কার যেগুলো বানানো হয়, ম্যাকলারেন বলো বা টেসলা টুসলা যাই কিছু বলো, ওদের যে ইঞ্জিন, এইগুলো কিন্তু আসলে এই কার্নো ইঞ্জিনের সাথে কোনো মিলই নেই। কার্নো ইঞ্জিন হচ্ছে একটা কমপ্লিটলি হিট ইঞ্জিন, এবং এটা হচ্ছে থিওরিটিক্যাল। কিন্তু বর্তমানে যেসব ইঞ্জিনগুলো বানানো হচ্ছে বা আরও আস্তে আস্তে যেগুলো বানানো হবে, বা ধরো এরোপ্লেনের ইঞ্জিন, এখন ওইগুলো তো আসলে এরকমভাবে বানাইলে তো আসলে তুমি কর্মদক্ষতাই পাবা, আউটপুট কিছুই পাবা না। তোমার তো আউটপুট হিসেবে কাজ পাওয়া লাগবে প্রচুর পরিমাণ, সেটা তুমি পাবা না দেখবা। সেই যে কার্নো ইঞ্জিন আসলে বলতে কষ্ট হচ্ছে, তারপরও বলি, কার্নো ইঞ্জিন আমাদের পড়ার জন্য দিছে, আমরা পড়বো। ভবিষ্যতে যখন আমাদের যদি কখনো সুযোগ হয় যে মেকানিক্যাল ইঞ্জিনগুলো যেভাবে চলে, মানে আমাদের গাড়ির ইঞ্জিন বা এরোপ্লেনের ইঞ্জিন, ওইগুলো যেভাবে চলে, ওইগুলো যখন পড়ার সুযোগ হবে, তখন তুমি দেখতে পারবা যে আসলে বর্তমান যুগের যে ইঞ্জিন, এগুলো আসলে কার্নো ইঞ্জিনের চাইতে অনেক বেশি অ্যাডভান্স, এবং এগুলোর ফাংশনালিটি আসলে খুবই কমপ্লেক্স। মানে একটা এরোপ্লেনের ইঞ্জিন পৃথিবীতে হাতে গোনা কয়েকটা দেশ তারা হচ্ছে এরোপ্লেন বানাইতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ফ্রান্স মনে হয় বানাইতে পারে, চীন ইভেন বানাইতে পারে না, ভারত বানাইতে পারে না। ওরা হচ্ছে রাশিয়ার কাছ থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইম্পোর্ট করে পার্টসগুলো ইম্পোর্ট করে, এরপর ওইগুলাকে একসাথ করে আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলা খুবই কমপ্লেক্স। এরোপ্লেনের ইঞ্জিন বা হচ্ছে এই বর্তমান যুগের যে গাড়ির ইঞ্জিনগুলো আছে এগুলা, সো যদি কখনো সুযোগ হয় ওইটা দেখার, তখন দেখতে পারবা যে এত সহজে আসলে দুনিয়াটা চলতেছে না। যে আমি তাপ অন্তরকের উপর থেকে তাপ উৎসে নিলাম, ওটা থেকে আবার অন্তরক, আবার থেকে আবার তাপগ্রাহক, ওইখান থেকে আবার অন্তরকে নিয়ে আসলাম, হয়ে গেল 100% এফিসিয়েন্সি। এটা আসলে হয় না। তো আমাদের পড়ার জন্য দিয়েছে, আমরা পড়বো, এটার আসলে কোনো অ্যাপ্লিকেশনই আমাদের লাইফে নেই। আমরা আসলে এই ইয়ার চাইতে কার্নো ইঞ্জিনটা ধরো এটা যখন দেওয়া হয়েছে, ভদ্রলোক কার্নো যখন এটা প্রপোজ করছেন, তখন তো এটা তো আর আসলে অনেক আগে করা। সে দেখো তোমার কার্নো, প্লাঙ্ক, ওনারা কত আগে, অলমোস্ট হচ্ছে এই 20th সেঞ্চুরির শুরুর দিকে, কিংবা ধরো 19th সেঞ্চুরির একদম শেষের দিকে, 1890, 1880, 1900 সাল। তখন তো আসলে ইঞ্জিন এতটা অ্যাডভান্স হয়নি, তখন মাত্র যে বাষ্পীয় ইঞ্জিন আসছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, মাত্র বাষ্পীয় ইঞ্জিনটা আসছে, তখন সেই কথাগুলো বলছে। এখন তো আসলে আমরা আসলে এই কার্নো ইঞ্জিনের চাইতে অনেক দূরে চলে গেছি। আর এখনকার যে ইঞ্জিন, এগুলো এমন না যে তুমি খুব খারাপ এফিসিয়েন্সি পাও। 100% এফিসিয়েন্সি আমরা যে কোথাও থেকে পাবো না, এটা তো আমাদের জানা কথাই। বাট কার্নো ইঞ্জিন থেকেও যেরকম 100% এফিসিয়েন্সি আসে বিষয়টা, সেটাও না। সো যাই হোক, আমরা হচ্ছে ম্যাথগুলো সলভ করতে পারলেই হলো আমাদের। কার্নো ইঞ্জিন পড়ার একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, কার্নো ইঞ্জিন পড়ার একমাত্র ইউজফুলনেস বা তোমার উপকারিতা, সেটা হচ্ছে সুন্দর মতো কিছু মার্ক ক্যারি করা। ঠিক আছে, এবং এই যে যেই
আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, এই জিনিসগুলো বোঝা। কার্ন ইঞ্জিন আসলে কোনো কাজেরই না। যাই হোক, আমরা যদি আরেকটু সামনে আগাই, কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা পড়তে যাচ্ছি। সো কর্মদক্ষতা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ওটাকে আমরা শতকরায় প্রকাশ করি। সো এই যে এখানে দেখো, আমরা ইনপুট হিসাবে বলো হ্যাঁ অ্যাকচুয়ালি চারটা সাম করে দিয়ে সূত্র ড্রাইভ করা যায় কি না, এখন এটা তুমি আমাকে আগে একটু বলো, তুমি কি ফার্স্ট পেপারে 10.7 করছো ইয়ার, কি বলে, ইন্টিগ্রেশনে? হ্যাঁ, ওইখানে আমরা কি করতাম বলো তো? ধরো তোমাকে আমাদের যখন, এখানে একটু লিখি, এইখানে লিখি, ধরো তোমাকে বলা হইলো যে এই ম্যাথগুলো তো তোমরা অবশ্যই করছো যেহেতু 10.7 করছো, যে আমাদেরকে বলছে এই যে এটা করতে, আমাদের এখানে একটা কনিক আছে এবং একটা স্ট্রেট লাইন আছে, ধরো এরকম, এটা এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, আর কনিকটা হচ্ছে কনিক প্যারাবোলা। আমাদেরকে বলছে এই দুইটার অন্তর্গত ক্ষেত্রফল এটা বের করতে। এখন এটা আমরা কিভাবে করি? আমরা যেটা করি, আমরা হচ্ছে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে সেটা বের করি। এই যে এখানে এখানে আমরা যেটা করি, ছোট্ট একটা অংশ কেটে নেই, ছোট্ট একটা অংশ কেটে নিয়ে আমরা দেখি যে হ্যাঁ, আমাদের যে ডিজায়ার্ড যে ক্ষেত্রটা আছে সেটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এই টোটালটা থেকে, এই যে এই টোটাল ওয়াইটা থেকে আমাদের এই এতটুকু ওয়াই বিয়োগ করতে হবে। মানে আমাদের এই টোটালটা যদি হয় ওয়াই ওয়ান, সেটা থেকে আমাদের এই ওয়াই টুটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড ওয়াইটা পেয়ে যাই। ওই ওয়াইয়ের সাথে ডিএক্সটা গুণ করলে হচ্ছে আমরা আমাদের যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাব, ডিএ। সো ডিএ হচ্ছে ওয়াই ডিএক্স। এখন এই ওয়াইটা হচ্ছে আসলে, দেখো এই টোটালটা হচ্ছে ওয়াই ওয়ান, এরটুক হচ্ছে ওয়াই টু, এই ওয়াইটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। এরপর হচ্ছে আমরা এটা কিভাবে বের করি, এইটাকে ইন্টিগ্রেট করি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। সো এই জিনিসটা আমি কেন দেখাইলাম, এটা দেখানোর রিজন হচ্ছে ইন্টিগ্রেশনের সাহায্যে যে ক্ষেত্রফল বের করা, সে একদম রুট লেভেলেও তুমি কিন্তু আসলে সেম কাজটাই করে আসছো। তোমাকে যখন মাল্টিপল ক্ষেত্র দিবে, মাল্টিপল ক্ষেত্র যখন বা মাল্টিপল কার্ভ যখন আছে, তাদের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল যখন তোমাকে বের করতে দেয়, তুমি অ্যাকচুয়ালি যে এই কাজটাই করো। তুমি এখানে তোমার যদিও মনে হচ্ছে যে আমি তো সবগুলা মার্চ টার্চ করে একটা সূত্র বানাইলাম, আসলে কিন্তু তা না। আসলে তুমি এই পুরাটার ক্ষেত্রফল, এই পুরাটার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটুকু বাদ দিতেছো। তো তুমি এইখানেও আসলে যোগ বিয়োগই করতেছো, বাট একটা লাইন চুরি করছো দেখে মনে হচ্ছে যে ভাই এটা তো একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানেও আসলে আমাদের ওই কাজটাই করতে হবে। তুমি যদি অ্যাট এ টাইম পুরোটা বের করতে চাও, সেটা আসলে পসিবল না। তোমার কি করতে হবে, এই যে এটা থেকে প্রথমে পুরাটা, এই সরি, প্রথমে এইটার ক্ষেত্রফল বের করতে হবে। সেটার ক্ষেত্রফল বের করলে কি বের হবে, এইটার আন্ডারের ক্ষেত্রফল। সেটা থেকে হচ্ছে আমাদের এই যে এইটা, এইটা, এই দুইটার আন্ডারের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হবে। তো এই কাজটি আমরা, মানে এটা আসলে এইভাবেই করা যায়, এটা ছাড়া তো কোনো ওয়ে নেই। বুঝতে পেরেছি? তো তুমি আলাদা আলাদা করে করো বা অ্যাট এ টাইম এই যে এরকম করে করো, আলটিমেটলি দুইটা জিনিস আসলে সেম, একই হয়ে যায়। ঠিক আছে রুদ্রনীল? ওকে। আর একসাথে মানে ভেঙে ভেঙে সবগুলো স্টেপ বাই স্টেপ করলে নাকি একসাথে করলে? একসাথে করার চাইতে ভেঙে ভেঙে করলে জিনিসটা টিচার খুশি হবে দেখতে। টিচার অ্যাটলিস্ট বুঝতে পারবে যে তুমি কি করতেছো। একসাথে করলে তো টিচারের আসলে, টিচারের জন্য এটা কষ্টসাধ্য হয়ে যায়। ওইটা তুমি করতে পারবা কখন, যে ধরো তোমার
সূত্র ভুল হওয়ার চান্স নাই, তুমি একসাথে করে ফেলছো। তুমি যদি কনফিডেন্ট থাকো যে হ্যাঁ আমি একসাথে করতেছি, আমি কিছু মিস করে যাচ্ছি না, বা আমি যে রেঞ্জটা বসাচ্ছি ইন্টিগ্রেশনের উপরে নিচে ওইটা ভুল হচ্ছে না, এইসব জিনিস যদি তুমি মেক শিওর করতে পারো, ওইগুলো তুমি অ্যাডমিশন সিজনে করতে পারবে। তুমি জাস্ট সূত্রটা এক লাইনে লিখলা, পরের লাইনে বসাইলাও না ডেটা, ক্যালকুলেটারে ডেটা বসাই রেজাল্ট বের করে দিলা, ওই রেজাল্টটা জাস্ট বসাইলা। সেটা যদি তুমি কনফিডেন্ট এনাফ হও যে আমার ভুল হবে না এইভাবে করলে, তাহলে তুমি এটা করবা। এটা আমিও করে আসছি আমার অ্যাডমিশন সিজনে। আমার অত টাইম নেই যে এই জিনিসগুলো বসে বসে লিখবো, ঠিক আছে। আমি ইভেন সূত্রটাও লিখতাম না, যা যা আমি চিন্তা ভাবনা করে বসে ক্যালকুলেটর বসে দিয়ে চলে আসছি। কিংবা ধরো তোমার যখন ঢাবিতে পরীক্ষা দেওয়া লাগবে, আইইউটিতে পরীক্ষা দেওয়া লাগবে, তখন তো তোমার এত টাইম নেই, তখন তুমি এগুলো করতে পারো। বোর্ড এক্সামে এইসব করলে দেখা যাবে যে টিচারের যদি মন খারাপ থাকে আগে থেকে, দেখা গেলো মার্ক কেটে দিল কিছু, ঠিক আছে। তখন তো আসলে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে এই যে এইখান থেকে কাজের ভ্যালু, এই যে তুমি যে ডিরেক্ট তো আসলে করার তো ওয়ে নাই। ডিরেক্ট আমি কিভাবে করবো, এখানে তো 4টা প্রসেস আছে। তোমার আসলে জাস্ট যেটা হবে যে এইটার ক্ষেত্রফলটা বের করব, এইটা থেকে এটার সাথে এইটার ক্ষেত্রফলটাও যোগ করা লাগবে, ঠিক আছে। এই যে দুইটা, একটা যদি এটা যদি হয় y1, এটা যদি হয় y2, এই দুইটা যোগ করে সেইখান থেকে এই ওয়াইটা বিয়োগ করব, এই ওয়াইটা বিয়োগ করব, বুঝতে পেরেছি। এখন এই যে ওয়াই টু ওয়াই বলতেছি, এই যে এইখানে যেমন আমরা দেখো, এখানে যেমন আমরা ইন্টিগ্রেশন করে আসলে ক্ষেত্রফলটা বের করতেছি, এখানে তো তোমার ওইটা করার দরকার নেই, এখানে তো তুমি সূত্র বসে জাস্ট ভ্যালুগুলো বের করতেছো। তো তুমি এইখানে আরও ইজি ওয়েতে কাজটা করতেছো, ঠিক আছে। এই যে তুমি যে ইন্টিগ্রেশন করে যখন বের করতে যাবা, তখন তো এটা আসলে হার্ডার ওয়ে হয়ে যায়, মানে কঠিন হয়ে যায় জিনিসটা। এখানে তুমি এই ওয়েতে, এখানে যেহেতু দেখতেছো যে এক্সপ্যান্ড হচ্ছে, তার মানে কি এখানে কাজ হচ্ছে পজিটিভ, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, ওটার সাথে এটা যোগ করব, 4টা একসাথে জাস্ট যোগ করে দেবো বসে, তাইলেই হয়ে যাবে। মানে এখানে তো আমাদের এই যে এইখানে যেমন ইন্টিগ্রেশনটা আলাদা করে করা লাগতেছে এইখানটাতে, ইন্টিগ্রেশন করেই তো ক্ষেত্রফলটা বের করতেছে, এখানে তো সেটা করা লাগবে না, এখানে সূত্র বসাইলেই কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তুমি যদি চাও যে এই জিনিসটা এত কিছু না লিখে করবা, তখন তুমি এই যে এইটার কাজ, এটার কাজ, এটার কাজ, এটার কাজ, 4টা ভ্যালু যোগ করে দিবা, তাইলেই হবে। সো অটোমেটিক্যালি এই দুইটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। কারণ ইঞ্জিনের কর্মদক্ষতা, সো প্রথম আমরা হিট ইঞ্জিনের কর্মদক্ষতাটা দেখি। হিট ইঞ্জিনের কর্মদক্ষতা যখন বের করব, তখন হচ্ছে আমরা আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করব। কোথায় এটা, এই যে আমাদের আউটপুট হচ্ছে আমাদের যে কাজটা পাচ্ছি সেটা, এটা হচ্ছে আমাদের আউটপুট। ইনপুট হচ্ছে আমি যে তাপটা তাকে দিচ্ছি সেটা। সো তাপ কতটুকু ব্যয় হয়ে যাচ্ছে, তাপ গ্রাহকে দিয়ে দিচ্ছে, ওটা তো আমার দেখার বিষয় না, ওটা তো আমার এক হিসেবে খরচের খাতায়। আমি দেখবো যে আমি কতটুকু লাভবান হচ্ছি, ঠিক আছে। সো এই Q1 পরিমাণ তাপ সে গ্রহণ করবে, এরপরে এইখান থেকে Q1 পরিমাণ তাপ আমি ইনপুট দেওয়ার পরে আমি এতটুকু কাজ পাচ্ছি। সো দেখি আমাদের কর্মদক্ষতা কি হয়। সো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, এটা হচ্ছে কি হবে, আমাদের আউটপুট হচ্ছে W, ইনপুট হচ্ছে Q1, এটাকে 100 দিয়ে গুণ করব, শতকরায় বের করব। এখন W হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, 100 দিয়ে গুণ করব, শতকরায় বের করব, তাহলে এটা হবে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এইটা হচ্ছে সকল ধরনের হিট ইঞ্জিনের জন্য প্রযোজ্য, এইটা। এখন দেখবা বইতে একটা জিনিস লেখা আছে যে কিন্তু কার্নো ইঞ্জিনের জন্য কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই Q2 ডিভাইডেড বাই Q1 হচ্ছে কি T2 ডিভাইডেড বাই T1। T2টা কি T1টা কি, যে আমরা আসলে ইম্পর্টেন্ট টপিকে চলে গেছি।
এতক্ষণ ইম্পর্টেন্ট টপিকে ছিলাম, এখন হচ্ছে আমরা যে টপিক থেকে কোশ্চেন আসে ওইখানে চলে গেছি। T2টা হচ্ছে তাপ, গ্রাহকের তাপমাত্রা, এটাকে সিঙ্কও বলে। গ্রাহকের তাপমাত্রা কি বলে এটাকে? সিঙ্ক। তাপগ্রাহক এটাকে ইংরেজিতে বলে সিঙ্ক। আর T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। অর্থাৎ এই যে তুমি দেখো, এই যে T1টা মেনটেন করছো, সমষ্ণ প্রক্রিয়াতে যে তুমি তাপটা গ্রহণ করছো, এই T1টা আসলে তাপ উৎসের তাপমাত্রা। আর T2টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। এই T2 তাপমাত্রা মেনটেন করেই তুমি তাপ গ্রাহকের কাছে তাপ ছেড়ে দিছো। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, বইতে এই পর্যন্তই লেখা আছে, কিভাবে জিনিসটা হইলো ওইটা একটু দেখি যে এটা কিভাবে আসলো। দেখো, Q1 হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপ। ঠিক আছে, এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি dq ইকুয়াল টু হচ্ছে du প্লাস pdv। du প্লাস pdv, du প্লাস 0 du হচ্ছে কি লিখতেছে এটা? সমষ্ণ প্রক্রিয়া, দুঃখিত, একদমই দুঃখিত। du হচ্ছে 0 সমষ্ণ প্রক্রিয়ার জন্য, থাকে শুধু pdv হচ্ছে nRT ln v2/v1। সো তাহলে dqটাকে আমরা কি লিখতে পারি? nRT ln v2/v1। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে dq হচ্ছে এটা। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এখন তাহলে Q1 কি হবে? Q1 হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপ। প্রথম স্টেপে, এই যে প্রথম স্টেপে গৃহীত তাপ, টেম্পারেচার T1, আয়তন হচ্ছে V1 থেকে V2 তে চলে গেছে। সো এটা কি হবে? এটা হবে হচ্ছে nRT1 ln v2/v1। Q2 হচ্ছে সমষ্ণ সংকোচনে হারানো তাপ। এখন একটা জিনিস দেখো, আমি যখন এখানে বলতেছি ভাই হারানো তাপ, তাহলে তো আমার মাইনাসটা এখানে আসা উচিত না, তাই না? আমি বলতেছি সিস্টেম তাপ হারাচ্ছে। এখন আমি যদি তোমাকে কোশ্চেনই করি সিস্টেম কত তাপ হারাচ্ছে, তোমার তো রেজাল্টটা পজিটিভ আসা উচিত না? হ্যাঁ। আর যদি বলতাম এখানে যে সিস্টেম কত তাপ গ্রহণ করতেছে, তখন অবশ্যই Q2টা নেগেটিভ আসতো, কারণ সিস্টেম আসলে এখানে তাপ গ্রহণ করতেছে না, তাপ হারাচ্ছে। মানে এখানে তুমি যদি v4/v3 দাও, ওইটা হচ্ছে নেগেটিভ আসবে। সো যাই হোক, কি লিখবো এটা? v2 তাহলে nRT2 ln, এটা লিখবো হচ্ছে v3/v4। যেহেতু, আচ্ছা এটা যেহেতুটা না লিখে, যেহেতুটা কি বুঝতে পেরেছি যে কেন এই v3টাকে উপরে দিলাম? আমার তো হওয়া উচিত ছিল এই যে এখানে nRT ln v2/v1, v2টা উপরে হওয়া উচিত ছিল। বুঝতে পেরেছি এটা? আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে এখন একটা জিনিস দেখো, আমাদের কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই যে v2/v1 এবং v3/v4, এই অনুপাত দুটার ভ্যালু হচ্ছে সমান হবে।
কারণ ইঞ্জিনের ক্ষেত্রে এই কি বলে প্রসারণ, এই সংকোচন, এই সংকোচন, এই জিনিসটা এমনভাবেই ঘটবে যাতে করে এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত এই দুইটা সমান হয়। ঠিক আছে, মানে এইটার তুলনায় এটা যতটুকু বড়, V4 এর তুলনায় V3 ঠিক ততটুকুই বড় হবে, যেহেতু আমরা একটা আইডিয়াল সিনারিও চিন্তা করতেছি। বুঝতে পেরেছি? সো কার্ন ইঞ্জিনের ক্ষেত্রে সংকোচন প্রসারণের অনুপাতটা হচ্ছে সমান হবে। তাহলে সুতরাং Q2/Q1 যদি তুমি বের করো তাহলে কি দেখবা, এন আর কাটা চলে যায়, সো এখানে এই এন কাটা চলে যাবে, আর কাটা চলে যাবে, লন এটা কাটা চলে যাবে, থাকবে শুধু T2/T1। সো এইভাবে হচ্ছে কার্ন ইঞ্জিনের জন্য আমরা Q2/Q1 = T2/T1 এটা প্রুফ করতে পারি। এটা সো এইটা যদি প্রুফ করতে পারি, এটা যদি সত্যি হয়, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমরা এখন এখানে গিয়ে বসাই দিব। তাহলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা সেটা হচ্ছে এটা, কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা এইটাও প্লাস এটার সাথে যে এই জিনিসটা এখানে বসালে যা হবে ওইটা। সো একটু আগে যে ফর্মুলাটা লিখছে এটা কার্ন ইঞ্জিন সহ সকল ধরনের তাপ ইঞ্জিনের জন্যই প্রযোজ্য, বাট এখন যেটা লিখতেছে এটা শুধুমাত্র কার্ন ইঞ্জিনের জন্য প্রযোজ্য। T2/T1 100%। এই যে এত কাঠখড় করে এত কষ্ট করে এগুলো পড়লাম, দেখো যে ম্যাথ আসলে খুবই ইজি। আমরা যদি একটা ম্যাথ করি এখান থেকে তাহলেই বুঝতে পারবো। জি বলো। মানে ঋণাত্মক না ধরে ধনাত্মক ধরি নাই, আমি তো এই যে ধরো এখানে বলছি, এই যে এখানে বলছি আমি হারানো তাপটাই বের করতেছি। Q2টা অ্যাকচুয়ালি হারানো তাপ না, Q2 তো হারাচ্ছে। Q2 হচ্ছে সে যতটুকু তাপগ্রাহকে ছেড়ে দিচ্ছে, আমি হচ্ছে সেই ভ্যালুটা বের করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা এক্স্যাক্টলি। মানে তার চেয়ে তো সোজা কথা হচ্ছে যে আমি তোমাকে এই জিনিসটা প্রুফ করে দেখাইতে চাচ্ছি, আমি জোর করে হইলেও এই জিনিসটা এইভাবে সাজাতে চাই। ঠিক আছে, যে এখানে V3/V4, এখানে V2/V1, বুঝতে পেরেছি? আমার টার্গেট হচ্ছে আমি তোমাকে এই জিনিসটা দেখাবো। ওই জন্য তো আমার অবশ্যই এখানে যদি মাইনাস নিয়ে আসি তাহলে আর ওটা ঝামেলা হয়ে যাবে আমার জন্য। এই জন্য আমি এসব মাইনাসের ঝামেলা টামেলা দূর করার জন্য এখানে এই জিনিসটা লিখছি যে সমস্যা সংকোচনে হারানো তাপ কত হবে। এনিওয়ে, যাই হোক, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে আমি তো এখানে হচ্ছে এইটাকে যখন উল্টাই ফেলছি, তো ওইখান থেকে একটা মাইনাস, তো আসলে -1 আসলে এইখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে দু একটা কোশ্চেন এখান থেকে দেখি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আমি যে একদম ইনিশিয়ালি ধরবো, এখন আপলোড হতে বলো যে 5 মিনিট সময় লাগবে, আমি আপলোড করে দেবো, ওকে একটু দেখে নিতে বললো। আচ্ছা, তাহলে কি দেখতেছিলাম, আমরা যে কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা এই ফর্মুলাটা দিয়ে দেখি দু একটা ম্যাথ করি।
জানি না সব ডেটা আমি দিচ্ছি কি না, তারপরে তোমরা একটু করো। যদি কোনো ডেটা মিসিং থাকে এটা ম্যাথ করার সময় আসলে ধরা পড়বে। তাপগ্রাহকের তাপমাত্রা কত শতাংশ কমালে বা বাড়ালে ইঞ্জিনটি তাপের 1/2 অংশকে কাজে পরিণত করতে পারবে বা কাজে রূপান্তর করতে পারবে। এটা কিন্তু একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন। তোমার কাছে অতি ইজি মনে হতে পারে, অ্যাডমিশনে এর চাইতে বেশি কঠিন কোশ্চেন আসে না এই টপিক থেকে। অ্যাটলিস্ট করো তো এটা দেখি। ওকে, দেখি এটা কিভাবে করা যায়। একটি কারণ ইঞ্জিন তাপের 1/3 কাজে রূপান্তর করে, তার মানে কাজের যতটুকু রূপান্তর করতেছে, তাপের যতটুকু কাজে কনভার্ট করতেছে, ওইটা হচ্ছে তার কর্মদক্ষতা। সো এখনকার যে কর্মদক্ষতা সেটা হচ্ছে ইটা। সলিউশন। সো ইটা 1 হচ্ছে এই 1/3। সো 1/3 ইকুয়াল টু কি হবে? 1/3 ইকুয়াল টু হচ্ছে T1 minus T2 divided by T1 into 100%। আর 100% দেওয়ার দরকার নেই, দুঃখিত, এই পর্যন্ত থাকুক। এরপরে দেখি, সো তাপগ্রাহকের তাপমাত্রা কত শতাংশ কমালে বা বাড়ালে ইঞ্জিনটি তাপের এই 1/2 অংশকে কাজে রূপান্তর করতে পারবে। সো ইটা 2 হচ্ছে 1/2। সে 1/2 ইকুয়াল টু হচ্ছে T1 কিন্তু চেঞ্জ করি নাই, T1 এর মধ্যে আছে, আমি T2টাকে চেঞ্জ করতে বলছি। সো T2 প্রাইম ডিভাইডেড বাই T1। এখন যদি এটাকে একটু আর গুণন করি, T1 ইকুয়াল টু 2T1 মাইনাস 2T2 প্রাইম। তাহলে এই যে এইখান থেকে আমাদের হচ্ছে T1 এর ভ্যালু বের করতে হবে। 3T1 মাইনাস 3T2 ইকুয়াল টু হচ্ছে T1। তাহলে সেখান থেকে আমরা কি পাই? আমরা পাই T1 ইকুয়াল টু হচ্ছে 3T2/2। এখানে এখন ওই ভ্যালুটা বসাই দিব, যে T1 ইকুয়াল টু হচ্ছে 2T2, T1 এর ভ্যালু হচ্ছে 3T2, সরি প্রাইম হবে এখানে একটা, 3T2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2T প্রাইম। এখান থেকে যদি আমরা লিখি 3T2 ইকুয়াল টু হচ্ছে 4T2 প্রাইম, তাহলে T2 প্রাইম হচ্ছে 3/4T2। দেখো T2 যা হবে তার 4/3 হচ্ছে T2 প্রাইম হইতে হবে, তাহলেই কেবল কর্মদক্ষতা তুমি হাফ পাবা। তাহলে তোমাকে বলছে কতটুকু হ্রাস করতে হবে, কত শতাংশ হ্রাস করতে হবে বা বৃদ্ধি করতে হবে। তাহলে সুতরাং হ্রাস করতে হবে তাপমাত্রা। T2 হ্রাস করতে হবে, কতটুকু হ্রাস করব, শতকরা পরিমাণটা কত হবে? আমাদের হচ্ছে 1/4, 25% হবে, দেখে বোঝা যাচ্ছে। 1/4 T2/T2 ইন্টু 100% ডিভাইডেড বাই হচ্ছে ইকুয়াল টু কত হবে? 25%। সেই হচ্ছে আমাদের সলিউশন। এই হচ্ছে এক ধরনের ম্যাথ কার্নোচক্র থেকে, কার্নো ইঞ্জিন থেকে, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে। আর আরেক ধরনের ম্যাথ হচ্ছে কার্নোচক্র দিয়ে তোমাকে বলবো এই কাজ টাজ বের করতে, কার্নোচক্র দিয়ে কাজ টাজ বের করতে বলবো আর কি।
আচ্ছা তাহলে এখান থেকে কি কোশ্চেন বানানো যায়? আচ্ছা এখান থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন বানিয়ে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো না, সো এগুলো একটু সলভ করো। আর হচ্ছে নেক্সট দিন আমি হচ্ছে ওই কোশ্চেনগুলো সলভ করে দিব না আর কি। বুঝতে পেরেছি, আশা করি পরের দিন নট শিওর শেষ হবে কিনা, আর অনেক কিছু বাকি আছে, চেষ্টা করবো। নেক্সট তো বৃহস্পতিবার করবো, রাইট? আচ্ছা হ্যাঁ, বৃহস্পতিবারে আড়াইটায় না, বৃহস্পতিবার 3টাতেই পড়বো। সো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব না, আর এই ইয়াটা রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি, আর আগের রেকর্ডিংটা একটু আগে আপলোড করছি। সো তোমরা হচ্ছে হোমওয়ার্কটা সলভ করো, আর প্রিভিয়াস যে হোমওয়ার্ক যেটা আছে ওটা আমি চেক করে তোমাদের ফিডব্যাক দিয়ে দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওইটা প্রেস করলে আবার দেখতে পাবো, ওইখানে দেখবা যে এডিটেড ভার্সনটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি। নোটটা আমি এখনই, নোট প্লাস রেকর্ডিং আমি এখনই দিয়ে দিচ্ছি।